মূলত গত বছর অমিতের যে রোম্যান্টিক জনরার উপন্যাসটি বের হয়েছে সেটার পর থেকে অমিতের জনপ্রিয়তা তুঙ্গে। ওরও স্বভাব সুলভ সেই উপন্যাসটা পড়েছিল। পড়ার পরেই বুঝেছিল অমিত আদতে কতটা জ্ঞানের অধিকারী। একাডেমিতে নবীনদের বেশ ভালো উৎসাহ দেয় অমিত, সেই সাথে ছোটোখাটো টিপস। সেখান থেকেই মূলত অরুর সাথে মুখ চেনাচেনির পরিচয়। দেখা হলে নিজের ছোট বোনের মতোই লেখালেখিতে দু এক লাইন উৎসাহ দিয়ে যান অরুকে। অরুও বড় ভাইয়ের মতোই শ্রদ্ধা নজরে দেখে অমিতকে। মাঝে মধ্যে নিজে থেকে দু একটা প্রশ্নও করে বটে, যদি তার বিশাল জ্ঞান ভাণ্ডার থেকে একটু আহরণ করা যায় সে উদ্দেশ্যে। তাছাড়া অমিতকে শ্রদ্ধা না করার তো কোনো কারণ নেই। আজ অবধি কখনো কোনো মেয়ে ঘটিত কিংবা কোনো খারাপ স্ক্যান্ডালে নাম জড়ায়নি অমিতের। ওরও অন্তত শোনেনি কখনো। এই গলিতে কি করো হুম? অমিতের প্রশ্নে ভাবনার সুতো ছিঁড়ল অরুর। মৃদু হেসে জবাব দিল, এই গলিতেই থাকি আমি। ও এমজি, কোথায় থাকো? অরু ইতস্তত কণ্ঠে বলল, জি, কৃত্তিক কুঞ্জে। আজকাল বাড়ির নামটা মুখে নিতেও কেমন যেন দম আটকে আসে অরুর। বাড়ির নামেও যে তার স্মৃতি জড়িয়ে। অমিত আশ্চর্য হয়ে গেল অরুর কথায়। চোখ দুটো বড় বড় করে বলল, তুমি চৌধুরী বাড়ির মেয়ে, জামশেদ জাওয়ান কি হয় তোমার? এত ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করছে না অরুর, তাই গতানুগতিক কথা এড়িয়ে অরু বলল, আকাশ কালো করেছে, মনে হয় ঝড় আসবে। আমি আসি অমিত ভাই। আরে কোথায় যাচ্ছ? গাড়িতে এসো, আমি এগিয়ে দিচ্ছি, ঝড়ে পড়বে তো। অরু দ্রুত পা চালাতে চালাতে বলল, দরকার নেই, চলে যেতে পারবো। অরু চলে গিয়েছে অনেকক্ষণ। অমিত এখনো সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ছোট উল্টে বলে উঠল, এত সুন্দর ফুটফুটে মেয়েটা সবসময় মুখ কালো করে থাকে কিসের এত দুঃখ ওর? অরু ঘরে ঢুকে ব্যাগটা সোফার উপর ছুঁড়ে ফেলে ডাইনিংয়ে গিয়ে ঠক ঠক করে এক গ্লাস পানি পান করলো। পানিটা শেষ হতে না হতেই কানে ভেসে এলো মামির গা জ্বালানোর কথা। বিদেশ থেকে এক কাহিনী করে এসেছে, এখন আবার সন্ধে পর্যন্ত বাইরে বাইরে ঢ্যাং ঢ্যাং করে বেড়ায়। আমিও দেখবো আজমেরি কিভাবে বিয়ে দেয় এই ঢিঙ্গি মেয়েগুলোর। একজনকে তো এবারই ছেলেই ফুর্তি করে ছেড়ে দিল, কই আর তো এলো না। জানি জানি আর আসবেও না, যা নেয়ার ছিল সেটা নিয়ে নিয়েছে। এখন আর কি করবে এই হাড় হাড্ডিওয়ালা মেয়েকে দিয়ে? অরু জানে মামি চোটে আছে, চোটে থাকারই কথা। সেদিন অনুর ব্যাপারে সত্যি কথাগুলো বলে দেওয়ার পর আজমেরি শেখ আর বিয়ের কথাটা নিয়ে বাড়ায়নি। সেই তেজে মামিও আর কৃতিককুঞ্জ ছাড়েনি। সেও দেখতেও চায় ঠিক কতদিন আর মেয়েকে বিয়ে না দিয়ে থাকতে পারে আজমেরি। তার সোনার টুকরো ছেলের তার সোনার টুকরো ছেলেকে অনুর সাথে বিয়ে দিয়ে তবে এই বাড়ি থেকে যাবে সে। অন্যান্য দিন চুপচাপ থাকলেও আজ একটু বেশি বেড়েছে মামি। তার কারণ আজ বাড়িতে অনু আর মা নেই। ব্যবসায়ী কাজে শহরের বাইরে গিয়েছে আজমেরি শেখ। শরীরটা ভালো না থাকার কারণে সাথে করে অনুকেও নিয়ে গিয়েছে। সেই সুযোগে ওরুকে আজ ইচ্ছে মতো কথা শোনাচ্ছেন জাহানারা। জাহানারা যখন এই বাড়ির ছোট সাহেবকে জড়িয়ে ওরুকে হাজারটা নোংরা কটাক্ষ করায় ব্যস্ত, তখনই হন্তদন্ত হয়ে বাইরে ছুটে আসে রূপা। কোনো মতে হাঁপাতে হাঁপাতে গলা ছেড়ে ডেকে বলে, মা, লম্বা মতো একটা ভাইয়া রেজা ভাইয়াকে ইচ্ছে মতো পেটাচ্ছে। ওরুর 2 পয়সারও ইন্টারেস্ট নেই ওদের মারামারিতে। রেজা গোল্লায় যাক তাতে ওর কি। সেই হিসেবে মতো ব্যাগটা নিয়ে উপরের দিকে হাঁটা দিল ওরও। জাহানারা হচকচিয়ে উঠে বলল, কে মারে আমার ছেলেকে? এত বড় সাহস কার? রূপা ভয়ার্ত কণ্ঠে শুধালো, জানি না, কখনো দেখিনি এই মহল্লায়। দেখতে বিদেশিদের মতো, কিন্তু বিদেশি না। ভাইয়াকে বাংলায় গালি দিচ্ছিল। রূপার শেষ কয়েকটা কথা ছক্কা লাগার মতোই অরুর মস্তিষ্কে গিয়ে লাগলো। অজানা শিহরণে থরথরিয়ে কেঁপে উঠল ওর পুরো শরীর। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। টলমলে চোখ দুটো দেখে মনে হচ্ছে এখনই চেতন হারাবে ও, কিন্তু হারালো না। হাত দুটো শক্ত করে নিজেকে স্থির রেখে কাপা কণ্ঠে বলল, রূপা, সে এসছে, তার চুলগুলো কি ঘাড় অব্দি লম্বা?
রূপা যে এসছে তার চুলগুলো কি ঘাড় অব্দি লম্বা, আর চোখগুলো কি ভাসা ভাসা? রূপা ঠোঁট উল্টে হ্যাঁ সূচক মাথা নাড়তেই কাঁধ থেকে ব্যাগটা ফেলে দিয়ে বাইরের দিকে ছুট লাগালো অরু। ওর পরনে সুতির স্কার্ট আর টপস, লম্বা চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে কোনো মতে আটকানো, দুই পায়ে কৃতিকের পরিয়ে দেওয়া দুটো সোনার নূপুর। সেভাবেই ছুটছে অরু। তবে অন্দরমহল থেকে বেরোনোর আগেই খপ করে ওর হাত টেনে ধরল জাহানারা। চোখ রাঙিয়ে শুধালো, কে এসেছে সত্যি করে বল। অরু জবাব দিল না। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে ছুটে চলে গেল সদর দরজার বাইরে। তবে কৃতিকের দিকে আর এক পাও এগোতে না দিয়ে ওকে আবারও শক্ত করে চেপে ধরল জাহানারা। হুট করে এভাবে টেনে ধরায় সদর দরজায় হুমড়ি খেয়ে পড়ে গেল অরু। ঠিক তখনই একজোড়া মোহবিষ্ট ভাসা ভাসা চোখ স্থির হলো অরুর চোখে। চোখের সামনে অরুকে দেখা মাত্রই হাতের হকি স্টিকটা ছুঁড়ে মারল কৃতিক। তারপর দাঁড়িয়ে রইল রেজার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। কৃতিককে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে হকচকিয়ে উঠল অরু। এক্ষুনি তো রেজার চেলাপেলারা কৃতিকের উপর নিজেদের রাগ ছাড়তে উদ্যত হবে, তাহলে এইভাবে দাঁড়িয়ে পড়ার মানে কি? অরু সেদিকে তাকিয়ে দু হাতে ভর করে উঠতে যাবে, তখনই কৃতিককে একের পর এক তীব্র কষাঘাত করতে লাগলো রেজার লোকেরা। সঙ্গে সঙ্গে আবারও মুখ থুবড়ে পড়ল অরু। চোখের সামনে নিজের স্বামীকে এইভাবে মার খেতে দেখে হৃদয়টা দুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে ওর। অথচ কৃতিক এক ধ্যানে অরুর দিকে তাকিয়ে মার খেয়ে যাচ্ছে। মার খেতে খেতে এক পর্যায়ে ঠোঁট কেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো কৃতিকের। ও হাতের পিঠ দিয়ে ঠোঁটের রক্তটুকু মুছতে মুছতে গোবর হাসি হাসলো অরুর পানে চেয়ে। কৃতিক কুঞ্জে দাঁড়িয়ে। কৃতিক কুঞ্জের মালিকই কিনা মার খাচ্ছে, তাও বাইরের লোকের হাতে, শুধুমাত্র অরুকে কাঁদানোর জন্য। এবং সেই উদ্দেশ্য সফলও হয়েছে। অরু বেশ কষ্ট পাচ্ছে, যার প্রেক্ষিতে পৈশাচিক হাসিতে প্রসারিত হলো কৃতিকের দু ঠোঁট। তবে এই অসহনীয় দৃশ্য আর সহ্য করতে পারল না অরু। গলা ছেড়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলল, ওনাকে মারছো কেন? ছাড়ো, উনি এই বাড়ির ছোট সাহেব। অরুর শেষ কথাতে চমকে উঠে ভয়ে তটস্থ হয়ে দু কদম পিছিয়ে গেল সকলে। তবে শেষ রক্ষা হলো না আর। কৃতিক কিছু না বললেও অ্যালিসা, অর্ণব আর শায়র গাড়ি থেকে নেমে এই দৃশ্য দেখেই দৌড়ে এসে এক একটাকে ইচ্ছে মতো রাম ধুলাই দিয়ে মুখ বেঁকিয়ে দিল। আর কৃতিক ধীর পায়ে এগিয়ে গেল অরুর দিকে। অরুও কোনো মতে হাতের তালুতে ভর করে উঠে দাঁড়ালো, এই আশায় হয়তো এখনই ঝড়ের বেগে ছুটে এসে ওকে বুকের মাঝে জাপটে ধরবে কৃতিক। কিন্তু আদতে তেমন কিছুই হলো না। কৃতিক এগিয়ে এসে অরুকে ধরো তো দূর, ওর ধারে কাছেও এলো না। কিন্তু আদতে তেমন কিছু হলো না। কৃতিক এগিয়ে এসে অরুকে ধরো তো দূরে থাক, ওর ধারে কাছেও এলো না। উল্টো অরু এগিয়ে এসে ওর ক্ষতস্থানে হাত ছোঁয়াতে গেলে বিদ্যুৎ বেগে দূরে সরে যায় কৃতিক। ঈশান কোণে মেঘ ডাকছে, আকাশ জুড়ে বুনো মহিষের পাল। পরন্ত বিকেলে কাল বৈশাখীর স্পষ্ট পূর্বাভাস। চারিদিকের ঘূর্ণি বাতাসে ধুলোবালির ঝড় উঠছে যেন। তবে তক্তকে পিচ ঢালা ফ্রন্টইয়ার্ড আর সুসজ্জিত বাগানবিলাসের পাঁচিল পেরিয়ে সেই ধুলোবালির ঝড় খুব একটা প্রবেশ করতে পারে না কৃতিক কুঞ্জের আলিশান বাড়িতে। ফ্রন্টইয়ার্ডের ছোট্ট লেকের পাশ ঘেঁষে যে গোলাকার বৈঠকখানা বাঁধানো, সেখানেই চেলাবেলা নিয়ে দলের মিটিংয়ে ব্যস্ত সময় পার করছে রেজা। ঢাকা দক্ষিণের সহসভাপতির পদ লাভ করার পর থেকে ভারী ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে রেজার সময়কাল। সত্যি বলতে এই বাড়ির পূর্বপুরুষদের রাজনৈতিক কর্তৃত্ব আর নাম ভাঙিয়েই রেজার এত দূর আসা। সে হিসেবে প্রমাণস্বরূপ এ বাড়ির সুবিশাল বৈঠকখানায় প্রায়শই বসে রেজার রাজনৈতিক আসর। ও যে এই বাড়ির কুটুম সেটা বুঝাতে হবে তো সবাইকে। আলোচনা তখন মাঝপথে। একের পর এক নিজেদের বক্তব্য পেশ করছে দলের সদস্যরা। ঠিক সে সময় বাগানে বিলাসে ঘেরা বিশাল গেটটা ক্যাচক্যাচ আওয়াজে খুলে যেতেই সবার দৃষ্টি গিয়ে ঠেকল সেদিকে। কার্ড দিয়ে উবারের ভাড়া মিটিয়ে মাত্রই বাড়িতে প্রবেশ করেছে সানগ্লাস পরিহিত লম্বা মতো এক অচেনা সুদর্শন যুবক।
তার প্রতিটি পদধ্বনিতে উপচে পড়া কর্তৃত্ব আর আভিজাত্য। হাঁটার তালে তালে চওড়া কাঁধটা ক্রমশ দুলে উঠছে। দেখে মনে হচ্ছে কোনো গ্লোবাল সুপারস্টার মাত্রই গুরুত্বপূর্ণ শট শেষ করে শুটিং সেট থেকে বেরিয়ে এসেছে। এহেন মেনলি হাঁটা চলা পেছন থেকে যে কেউ দেখলে নিষ্প্রভ হয়ে তাকিয়ে থাকতে বাধ্য। অচেনা কাউকে এভাবে হুট করে বাড়িতে প্রবেশ করতে দেখে রেজার একজন বিশ্বস্ত ভৃত্য এগিয়ে এসে বিরক্ত কণ্ঠে শোধালো, কে আপনি? কি চাই? কৃতিক হাঁটার গতি ধীর করে গম্ভীর গলায় বলল। গেট আউট। লোকটা এবার চড়াও হয়ে গিয়ে এগিয়ে এসে কৃতিকের পথ আটকে দাঁড়িয়ে বলে, বলেছি তো, পরিচয় না দিয়ে ওদিকে যাওয়া যাবে না। লোকটার কথা বলতে বাকি চোখের সানগ্লাসটা খুলে ওর গালের সপাটে চর বসিয়ে দিতে দেরি হলো না কৃতিকের। অকস্মাৎ শক্ত জিম করা হাতের চপেটাঘাতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে শুকনো মাটিতে মুখ থুবড়ে পড়ল লোকটা। কৃতিক পুনরায় সানগ্লাসটা চোখে চড়িয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, এটাই আমার পরিচয়। বাড়ি বয়ে এসে নিজের লোকের উপর হঠাৎ আক্রমণ দেখে রেগে মেগে বেশ ক্ষিপ্র গতিতে এগিয়ে এলো রেজা। কৃতিকের দিকে এগিয়ে আসতে আসতে গাঢ় গলায় বলল, আমার লোকের গায়ে হাত তুলিস কে তুই? আমাকে চিনিস? আমি হলাম সসবা। রেজার কথা পুরোপুরি শেষ হওয়ার আগে ওর বাম গালে আছড়ে পড়ল তীব্র কষাঘাত। হঠাৎ থাপ্পড়ের তাল সামলাতে না পেরে রেজা নিজেও ঘুরে গিয়ে মুখ থুবড়ে পড়ল শুকনো চৌচির মাটিতে। নিজেদের নেতাকে এইভাবে এমন বলিষ্ঠ থাপ্পড় খেয়ে মুখ থুবড়ে পড়তে যেতে দেখে হকিস্টিক নিয়ে এগিয়ে আসতে গিয়েও ভয়ার্ত ঠোক গিলে কয়েক কদম পিছিয়ে গেল দলের অন্য ছেলেগুলো। এদের কাণ্ডে তড়াক করে কৃতিকের মাথায় রক্ত উঠে গিয়েছে। পা রাখার সঙ্গে সঙ্গে নিজের বাড়িটাকে চিড়িয়াখানার মতোই অদ্ভুত লাগছে ওর নিকট। মস্তিষ্কে দমে থাকা সুপ্ত রাগটা হুট করে চড়াও হয়েছে চোখের সামনে মুখ থুবড়ে পড়ে থাকা রেজার উপর। আজ এই সহসভাপতির তো একটা হেস্তনেস্ত করেই ছাড়বে ও। যেই ভাবা সেই কাজ। ছেলেপেলেদের হাত থেকে হকিস্টিক ছিনিয়ে এনে ইচ্ছে মতো রাগ ছেড়েছে রেজার উপর। কৃতিক যখন হকিস্টিকের শক্ত প্রহারে ফাটিয়ে ফেলছিল রেজার শরীর, ঠিক তখনই চোখের সামনে হাজির হয় আনচান করতে থাকা চূর্ণ বিচূর্ণ একজোড়া অসহায় চোখ। যা দেখে পুরোপুরি থেমে যায় কৃতিক। হাতের হকিস্টিকটা ছুঁড়ে ফেলে দেয় অনেক দূরে। তারপর স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে নিজে আঘাতপ্রাপ্ত হয়ে অন্য একজনের আত্মাকে যন্ত্রণায় পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। বালাইশাট কৃতিক তাতে সফল হয়েছে। ওরু কষ্ট পেয়ে সদর দরজার সামনে হুমড়ি খেয়ে পড়ে চিৎকার করে কাঁদছে। মনে হচ্ছে ওরা কৃতিককে নয়, প্রতিটা আঘাত ওরু হৃদয়ে করছে। শেষমেশ দ্বিতীয় গাড়িটা গেট দিয়ে ঢুকতেই ঝামেলায় অবসান হলো। গাড়ি থেকে একে একে নেমে এলো সায়র, অর্ণব, অ্যালিসা, ক্যাথলিন আর প্রত্যয়। কৃতিক ভারী পা ফেলে সদর দরজার কাছাকাছি আসতেই ওরু এগিয়ে এসে ওর ক্ষতস্থানের দিকে হাত বাড়িয়ে ঠোঁট উল্টে ফুপিয়ে উঠে বলল, কেন করলেন এমনটা? আমাকে কাঁদাতে খুব ভালো লাগে, তাই না? কৃতিক জবাব দেওয়া তো দূরে থাক, বরং ওরুর ছোঁয়ার আগে ওর থেকে কয়েক কদম পিছিয়ে গিয়ে দাঁড়ায়। ওর এহেন কাণ্ডে ওরু বিস্ময় হয়ে বলল, কি হয়েছে আপনার? আমাকে চিনতে পারছেন না? অরুর প্রশ্নের বিপরীতে কৃতিক কোনোরূপ জবাব দেওয়ার আগেই ওদিক থেকে সায়র এগিয়ে আসতে আসতে সম্মোহনী হেসে বলল, আরে মিস এলোকে সে আবার দেখা হলো আমাদের। দেখলে তো কেমন তোমার টানে চলে এলাম। কথায় কথায় সায়র খেয়ালই করেনি কৃতিক যে ওর দিকে তখন থেকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। যখন খেয়াল করলো তখন সঙ্গে সঙ্গে গলা খাদে নামিয়ে মুখ কাচুমাচু করে মেকি হেসে বলল, না মানে তোমাদের দেশে মানুষের টানে কি ভালো মানুষ তোমরা। বাবা গো, আসার সঙ্গে সঙ্গে কেমন মারামারি দিয়ে আপ্যায়ন করে নিল, তাই না জেকে? কৃতিক একইভাবে দাঁড়িয়ে আছে। ওদিকে এলিসা এগিয়ে এসে ওরুকে দেখা মাত্রই চমকে উঠে বলল, শরীরের এই কি হাল হয়েছে তোমার অরু? খাওয়া দাওয়া করো না নাকি? এভাবে শুকিয়ে গেলে কেন? অ্যালিসার কথার মাথায় কৃতিক সাবধানে আর চোখে একবার অরুর আগাগোড়া পরখ করল। ওদিকে অরু কারো কথার কোনো রূপ উত্তর না দিয়েই
চোখ মুছতে মুছতে দৌড়ে অন্দরমহলের দিকে চলে গেল। অরু চলে গেলে সায়র হতবিহ্বল মুখে সেদিকে তাকিয়ে বলল, আরে এত দূর থেকে এলাম, একটুখানি ওয়েলকাম না করে এইভাবে দাঁড় করিয়ে রেখে দৌড়ে চলে গেল। অ্যালিসা এক পলক কৃতিকে পরখ করল, যে সেই কখন থেকে একইভাবে অরুর যাওয়ার পানে চেয়ে আছে। আর কোনো দিকে নজর নেই বললেই চলে। একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে কৃতিকের থেকে দৃষ্টি সরিয়ে সায়রের হাত ধরে ভেতরে চলে যায়। স্বামী স্ত্রীর মানবিমানের পালা চলছে এখানে, চল ভেতরে যাই। এমনিতেও আমাদের ওয়েলকাম করার মতো কেউ নেই। সায়র ভ্রু কুঁচকে ভেতরে যেতে যেতে গম্ভীর মুখে বলল, হ্যাঁ, তা তো থাকবেই না, বাড়ির মালিককে দেখতে হবে না, 1 নম্বরে হিটলার। আলিশান মহলের বসার ঘরে কয়েক ইঞ্চি গা দাবিয়ে দেওয়া নরম গদিতে বসে আছে সবাই। কৃতিক সেই তখন থেকে পায়ের উপর পা তুলে স্মোক করছে। প্রত্যয় চারিদিকে চোখ ঘুরিয়ে পুরো বসার ঘর পর্যবেক্ষণ করে মনে মনে বলল, কৃতিক ভাই শুধু শুধু ট্রেনে এসে করে দেশে নিয়ে এলো, যার জন্য দেশে আসলাম সেই তো নেই। ওর ভাবনার ছেদ ঘটিয়ে কৃতিক ডেকে বলে, আমার কয়েকটা আর্জেন্ট বাইক লাগবে প্রত্যয়। কোন ব্র্যান্ডেরগুলো ইউজ করি তা তো জানোই। বাইরের গ্যারেজটা পরিষ্কার করার ব্যবস্থা করো। আর হ্যাঁ, আমার রুমে একটা গেমিং মনিটর পাঠিয়ে দিও মনে করে। সায়র 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চারিদিকে এক ঝলক চোখ ঘুরিয়ে বলল, ভাই, এটা বাড়ি নাকি রাজপ্রসাদ? সব কিছুতে কেমন অভিজাত্যের ছোঁয়া। সায়রের তালে তাল মিলিয়ে অ্যালিসাও বলে ওঠে, রিয়েলি জেকে, ইটস অ্যামেজিং, ইউর ফ্যামিলি হ্যাজ ভেরি গুড টেস্ট। ওদের থেকে কিছুটা দূরত্বে ডাইনিংয়ের কাছে দাঁড়িয়ে জাহানারা আর রূপা হা করে ওদের কথা গিলছে। এক পর্যায়ে রূপা তবদা খেয়ে বলল, মা দেখো কি সুন্দর সুন্দর ছেলে, সব বিদেশি। জাহানারার চোখ চিকচিক করে উঠল মেয়ের কথায়। তিনি আবেগ সামলাতে না পেরে অ্যালিসাকে দেখিয়ে বললেন, ছেলে বাদ দে, ওই মেয়েটাকে দেখ কি সুন্দর। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। জাহানারার মুখ থেকে কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে কি কথায় কথায় যেন অর্ণব এগিয়ে গিয়ে অ্যালিসার ঠোঁটে একসাথে কয়েকটা চুমু খেলো। সবার সামনে সেই চুমুতে আবার পুরো দস্তর সায় দিল অ্যালিসা, যা দেখে এই মুহূর্তে জাহানারার ভিমরি খাওয়ার উপক্রম। তিনি মেয়ের হাত দুটো ধরে হাঁসফাঁস করে উঠে বললেন, রূপারে আমাকে একটু ধর। এতক্ষণ যাবৎ সেভাবে খেয়াল না করলেও এখন নিজের শার্টের কলার নাড়াতে নাড়াতে জাহানারার উদ্দেশ্যে অর্ণব করল। ক্যাথরিন একটু ইতস্তত কণ্ঠে ভাঙা ভাঙা বাংলায় বলল, আমিও। জাহানারা একটু জোরপূর্বক হেসে বলল, মানে বাবারা, আমি আসলে এবাড়ির খালা নই। বাকি কথা শেষ করার আগেই কৃতিক প্রত্যয়ের উদ্দেশ্য করে বলে, বাড়ির কেয়ারটেকার মোখলেস চাচাকে খবর দাও, আমার ফ্রেন্ডসরা যতদিন আছে উনি যাতে একজন ভালো বাঙালি রাঁধুনি রেখে দেয়। ওরা যাতে বাঙালি এক্সোটিক খাবার দাবারগুলো টেস্ট করতে পারে। আর হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ পসিবল এদেরকে বিদায় করো। আমার মহিলা সার্ভেন্ট পছন্দ নয়। কৃতিকের কথায় অপমানে থমথমে হয়ে গেল জাহানারার মুখ। রূপা চুপ শুনে মুখ ঠোঁট উল্টিয়ে মিনমিনিয়ে বলে, মা কি বলছো, উনি আমার নাকি সার্ভেন্ট? জাহানারা মেয়েকে আশ্বস্ত করে বললেন, চুপ কর, তোর ফুফি ফিরে এলে সব ঠিক হয়ে যাবে। কৃতিক এতক্ষণে সোফা ছেড়ে উঠে সামনের ক্যাবিনেটের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, এখানে আমার ফেভারিট কিছু শোপিস ছিল, কোথায় গেল সেগুলো? ওই যে ওই মেয়েটা ভেঙেছে। শুধু এগুলো না, আরো অনেক কিছু ভেঙেছে। এইটুকু মেয়ে, সে কি তেজ। কৃতিক সবাইকে শুনিয়ে বিড়বিড়ালো, আমার বউ তেজ থাকা মাস্ট। প্রত্যয় শোনো। এগিয়ে এসে প্রত্যয় শোধালো, হ্যাঁ ভাই। আগের শোপিসগুলোর মতোই সেম কিছু শোপিস অর্ডার করে দিও, ওগুলো আমার অনেক ফেভারিট। আর হ্যাঁ, 1 জোড়া করে অর্ডার করে দিও, বলা তো চায় না মহারানীর আবার কখন মুড সুইং হয়। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সব কিছু নোট করে বলল, ভাই এখন আসছি, অনেকদিন পর ফিরেছি, বাড়িতে সবাই অপেক্ষা করছে।
কৃতিক ওর কাঁধের উপর হাত রেখে আশ্বস্ত করে বলল, বিলিভ মি, এখন ফিরে যাচ্ছ, তবে খুব শীঘ্রই সসম্মানে